আচ্ছা, বিসমিল্লাহ। সো যেটা আমি আসলে আহ, যেটা একটু ক্লিয়ার করব সেটা হচ্ছে যে আসলে আহ, আলিফ কোনো অক্ষরের মধ্যে পড়ে না, কারণ আলিফের কোনো শব্দ হয় না। কারণ আমরা নর্মালি দেখা যায় যে যে ওয়ার্ড গুলোতে আলিফ থাকে, তো সেগুলোর উপরে কিন্তু হামজা থাকে। ঠিক আছে। সো আমরা আসলে যেটা মনে করি যেটা যে আলিফ জবর আ, আসলে বেসিক্যালি এটা আলিফ জবর আ হবে না, এটা আসলে হবে হামজা জবর আ। অর্থাৎ যেটা আমরা আলিফ জবর আ পড়ি, এটা আসলে হচ্ছে সেটা হচ্ছে হামজা জবর হা। মানে যদি কারেক্টলি যদি বলি, সেটা হচ্ছে এটা হামজা জবর হা, এটা আচ্ছা আলিফ না, এটা হচ্ছে হামজা। অর্থাৎ আলিফের উপর যদি আপনার জবর জের পেশ থাকে তাহলে ওটা মানে ওটার মধ্যে এক ওটা কথা বলতে গেলে হামজাটা আছে। ওটা হামজাই, হামজাটা উজ্জ্ব অবস্থা। ওটা হামজাই, ওটা হামজা, আচ্ছা বুঝছি। কোনো জি উজ্জ্বল না বুঝছি। কিছু না, ওটা হচ্ছে হামজা। কারণ হামজা নর্মালি একা আসে না, মানে একা আসে, তবে নর্মালি একা আসে না, মানে একেবারে যে একা আসে না তা না। তবে সাধারণত হামজা একা আসে না, হামজা কোনো একটা ওই একটা আমি আপনাদেরকে বললাম না, ওই ব্যঞ্জন বর্ণের চন্দ্রবিন্দুর মতো। চন্দ্রবিন্দু তো জি জি। কখনোই একা আসে না। তবে এক্ষেত্রে হামজার সাথে পার্থক্য আছে, হামজা একাও আসতে পারে। তবে নর্মালি হামজা একা আসে না, সেটা কোনো একটা বর্ণের উপর ভর করে আসে। সেটা আলিফ হতে পারে, সেটা ওয়া হতে পারে। নর্মালি এই তিনটা বর্ণই হয়, আলিফ, ওয়া, ইয়া, এই তিনটা বর্ণই হয়, এই তিনটার উপরেই হামজা আসে। সো বেসিক্যালি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আলিফের উপর জবর জের পেশ থাকলে সেটা হচ্ছে যে নর্মালি সেটা আলিফ না, সেটাকে আসলে এটা হচ্ছে আসলে হামজা। ঠিক আছে। এই জন্য দেখবেন যে যদিও আমরা অনেক সময় আলিফ জবর আ পড়ে আসি কোরআন রিসাইট করার সময়, যেমন কোরআনের জি এটাকে কি বলে প্রনাউন্সিয়েশন, যে রুলস পড়ার সময় আমরা মক্তবে কিন্তু শিখে আসছি আলিফ জবর আ। যেটা আসলে আলিফ জবর আ হবে না, এটা আসলে হামজা জবর আ হবে। ঠিক হবে। আছে। সো আলিফকে তো কখন আমরা তাহলে আলিফ বলবো, এটা একটা প্রশ্ন আসে। আলিফকে আলিফ তখনই বলি যখন তা মাদ হিসেবে আসে, এটা আমি গতকাল ক্লাসে বলছিলাম। অর্থাৎ আপনার যখন আমরা ওই হচ্ছে যে মাদ আসে, যেমন ইজা, ইজা ক্ষেত্রে কি আমরা যদি কি লিখছি আমরা, সেটা হচ্ছে যে প্রথমে যে ইজার যে আলিফ, সেটা হচ্ছে হামজা, কারণ এটার নিচে যে জবর পেশ আছে, এটা হচ্ছে যে হামজা। কিন্তু শেষে যে আলিফটা আছে, সেটার উপর কি যে জবর জের পেশ ছিল? কোনো কিছু ছিল না। এটা শুধু প্রনাউন্সিয়েশন পারপাসের জন্য এটা ইউজ করা হয়েছে। এটাকে আমরা বলতেছি কি মাদ আলিফ, এটাই হচ্ছে আলিফ। কিন্তু শুরুতে যেটা ছিল সেটা আলিফ না, সেটা হচ্ছে সেটা ছিল হামজা। হামজা। অর্থাৎ এক কথায় আমরা যদি বলি, এত জটিলতা করতেছি না, যদি সহজ ভাবে যদি আমরা বুঝতে চাই, সেটা হচ্ছে যে আলিফের উপর যদি জবর জের পেশ সুকুন তাসদীদ এই টাইপের কিছু যদি যে কোনো একটা যদি থাকে, তখন সেটাকে আমরা বলবো হামজা। ঠিক আছে। আর বুঝছি, কোনো কিছু মানে না থাকলে প্রথমে যেটা থাকবে। আহ, আহ, সেটা হচ্ছে, হ্যাঁ সেটা প্রথমেই থাকে। নর্মালি প্রথমেই থাকে, হ্যাঁ এটা ভালো বলছেন, প্রথমেই থাকে। কারণ মাঝখানে বা শেষে হলে সেক্ষেত্রে সেটা হামজা হয় না, সেটা তখন সেটা মাদ আলিফই হয়। ঠিক আছে। জি। মানে যেটা সহজ ভাষায় যদি বলি, সেটা হচ্ছে আলিফের উপর জবর জের পেশ, তারপরে হচ্ছে আপনার তাসদীদ সুকুন যে কোনো একটা যদি থাকে, তখন সেটাকে আমরা বলবো হামজা। আর যদি কোনো কিছুই না থাকে, তখন সেটাকে আমরা বলবো মাদ আলিফ। তখন সেটাকে আমরা আলিফ বলবো আর কি, মাদ আলিফ। মাদ, মাদ মানে হচ্ছে যে অনেকটা মানে লম্বা করে পড়া আর কি। জি বুঝছি। ঠিক আছে। এই একটা বিষয় গেল। তারপর হচ্ছে যে যেমন বা আলিফ জবর বা, তো এখানে জি। যদি আমি কিভাবে যেমন যদি আমি এখানে একটা অপশন তো আসার কথা। হ্যাঁ আসছে কি, যেমন মনে করেন যে আমি এখানে লিখি আহ, এই এই যে বা লিখছি, এই যে শেষে কিন্তু আলিফ আছে না, আমরা দেখতে জি পাচ্ছি স্ক্রিনে। এই যে আলিফ, জি। এটার উপরে কিন্তু জবরও নাই, জেরও নাই, পেশও নাই, কোনো কিছুই নেই।
এই আলিফটাকে আমরা বলবো কি মাদ আলিফ, ঠিক আছে। কিন্তু যদি আমি ইসমুন লিখি, মনে করেন যে ইসমুন, লেখা কি দেখা যাচ্ছে কিনা আমি তো বুঝতেছি না। হ্যাঁ, এখানে কিন্তু নিচে এটা কি বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, জবরটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে, তো বোঝা গেলে হচ্ছে মোটামুটি। তো এই যে জেরাস, জেরাস, জেরাস তো, এই জন্য এটাকে আমরা কিন্তু আলিফ বলবো না, এটাকে বলবো আমরা কি হামজা, ঠিক আছে। হামজা। তাহলে হামজা হচ্ছে যে আপনার আহ, এভাবে আসতে পারে, অথবা আলিফের উপর ভর করে আসতে পারে, অথবা হ্যাঁ সাদাত, হ্যাঁ। তাহলে মানে ব্যাপারটা যেটা আমি বুঝলাম সেটা একটু বলি। হুম, আলিফের উপর যদি জবর থাকে, নিচে জে থাকে বা পেশ থাকে, তাহলে ওটাকে আমরা বলবো হামজা, এই তো। হ্যাঁ, মূল কথা ছিল। আর যদি মা যে থাকে, মানে জবর জের পেশ কিছুই নাই, হুম, এর মানে কোনো ওটাকে কিছুই নাই, বলবো আমরা তখন মাদানি। মাদ আলিফ, জাস্ট হ্যাঁ। এটাই, হ্যাঁ, জাস্ট এটাই, সিম্পল, মাদালিফ, মাদ আলিফ, ঠিক হ্যাঁ। আছে। আহ, যেমন এ, এ, হ্যাঁ, এই চার ভাবে হামজা আসতে পারে। আমরা কি স্ক্রিনে দেখতেছি কিনা? স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এই চার উপায়ে হামজা আসতে পারে, অথবা হামজা আলিফের উপর আসতে পারে, হামজা ওয়ার উপর আসতে পারে, হামজা ইয়ার উপর আসতে পারে, অথবা হামজা একাও আসতে পারে, তবে একা খুব কম আসে। সো এই যে ইয়ার উপর হামজা, তো এটাকে আমরা ইয়া বলবো না, এটা হামজা বলবো। আর ঠিক একইভাবে আলিফের উপর হামজা, এটাকে আমরা আলিফ বলবো না, এটাকে বলবো হামজা। ঠিক একইভাবে ওয়ার উপর হামজা, এটাকে আমরা ওয়া বলবো না, এটা হচ্ছে হামজা। ঠিক আছে। আর এটা বলি, এটা কিন্তু গ্রামারের রুলস না, এটা হচ্ছে আসলে মূলত স্পেলিং রুলস। অর্থাৎ কোন হরফের উপর যদি হামজা থাকে তাহলে ওটা হামজাই। কোনো হরফ না, আসলে পার্টিকুলারলি তিনটা হরফ। এটা হচ্ছে যে ইয়া, আলিফ, ওয়া, এই তিনটা হরফের বাইরে আর আর কোনো হরফের উপরে হামজা আসে না। ইয়া, আলিফ আর ওয়া, আচ্ছা মানে আমি বুঝছি। স্ক্রিনে যেটা দেখাইছি, এই চার উপায়ে হামজা আসতে পারে, এর বাইরে আর কোনো উপায় নেই যেখানে, যার মাধ্যমে হামজা আসবে। বুঝা গেল? জি মানে আলিফ আর হামজার মধ্যে পার্থক্য কি বুঝা গেল? হ্যাঁ জি, হ্যাঁ, বুঝা বুঝতে গেছে। পেরেছি, আচ্ছা, ঠিক ক্লিয়ার। আছে। তার মানে আচ্ছা এই ভাইয়া, আলোচনা, আলিফ আর হামজার মধ্যে পার্থক্য যেটা, এটা আরেকবার একটু বলেন। একটু মেসেঞ্জারে কল আসছিল তো আমি কলের দিকে ব্যস্ত হয়ে আচ্ছা কাটতে সমস্যা যাই, নাই, ভুলে গেছি। সমস্যা নেই, রিপিট করতেছি, সমস্যা নেই। সেটা হচ্ছে যে আপনার আলিফের উপর প্রথম কথা হচ্ছে হামজা সচরাচর একা আসে না, তবে একা আসতে পারে, যেটা আমরা দেখতেছি এখন। এখানে কিন্তু হামজা একাও আসছে, ঠিক আছে। তবে জি সচরাচর একা আসেনি। হামজা কোনো না কোনো বর্ণের উপর ভর করে আসে, সে বর্ণ হচ্ছে তিনটা। সেটা হচ্ছে আলিফ, ওয়া, ইয়া। ইয়া। এই ইয়া। তিনটি বর্ণ ছাড়া আর কোনো বর্ণের উপর হামজা আসে না, ঠিক আছে। আচ্ছা, জি আহ, এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন, তার মানে আলিফের উপর যদি হামজা থাকে, তার মানে এটা আমরা কি, এটা হচ্ছে হামজা, হামজা একটা ধরবো। বিষয়। ঠিক আছে, ধরবো না, এটা হামজাই, ঠিক আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আলিফের উপরে যদি জবর, জের, পেশ, সুকুন, তাসদিদ, যাই কিছু থাকুক না কেন, যদি কোনো কিছু থাকে, তখন সেটাকে আমরা আলিফ বলবো না, তখন সেটাকে আমরা বলবো হামজা, ঠিক আছে। আর যদি কোনো কিছু না থাকে, কোনো কিছু না থাকে, ফ্রেশ, যেটা আমি শুরু থেকে দেখাইছিলাম এরকম, আহ সেটা হচ্ছে যে হ্যাঁ, এই যে দেখেন, এখানে শেষে আলিফের উপর কোনো কিছুই নেই, এই আলিফকে আমরা বলবো, এটাই হচ্ছে আসলে আলিফ, এবং এটাকে বলা হচ্ছে মাদ আলিফ। এটাকে আমরা আলিফ বলবো, এটা কিন্তু হামজা না, ঠিক আছে। বোঝা গেল? হুম হুম, আরেক বুঝেছি। প্রকারের হামজা আছে, সেটাকে বলা হয় হামজাতুল ওয়াসল, মানে দুর্বল হামজা, হামজাতুল ওয়াসল। নামটা আরেকবার বলতো। হামজা, হামজা, হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসফ। হ্যাঁ। এটা আরো দ্বারা এক, কি বুঝাই ভাইয়া? আরো একটা হামজা আছে, সেটা হচ্ছে হামজাতুল কতই।
হামজাতুল কতই এটা আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝবো। এটা আপাতত এখন মনে না রাখলেও চলবে। আপাতত এখন হামজাতুল ওয়াসলও জানার দরকার নেই। তারপর আমি বলি হামজাতুল ওয়াসল হচ্ছে কোনটা। মনে করেন আমরা আলহামদুলিল্লাহ দেখলাম, ধরেন মনে করেন আলহামদু, ঠিক আছে। এই যে আলহামদুর মধ্যে এই যে শুরুতে যে আলিফ, আমরা সম্ভবত গত ক্লাসে বলছিলাম যে এই আলিফটা আমরা মনে করেন যে খুব একটা ইম্পর্টেন্ট না। কারণ আমরা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি তখন এই আলিফটা কিন্তু আমরা দেখছিলাম যে তখন কোনো ফাংশন ছিল না। তার লামের সাথে মানে আলিফটা ওভারটেক করে লামের সাথে আমরা যুক্ত করে আমরা কোরআন রিসাইট করি বা আরবি পড়ি, ঠিক আছে। অর্থাৎ আলিফের খুব একটা আলিফের উচ্চারণ থাকে না। এটা এইটুকু পর্যন্ত বুঝা গেল কিনা? আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন করব। আচ্ছা হ্যাঁ, প্রশ্ন করেন। যদি আলহামদুলিল্লাহ থেকে আলিফের উপর যেহেতু জবর আছে তার মানে ওখানে হামজা আছে, ওটা হামজা। হ্যাঁ তাহলে ঠিক আছে। আর হ্যাঁ ঠিক আছে, ওকে। আর প্রশ্ন ওঠেনি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে আমি যখন রব্বিল আলামিন বলতেছি তখন আলামিনে কিন্তু শুরুতে কিন্তু আলিফ আছে, ঠিক আছে, কিন্তু সেই আলিফটা কি এখানে উচ্চারিত হচ্ছে না, এখানে হামজা উচ্চারণ হচ্ছে। না না, মানে আমি মনে হয় বিষয়টা বুঝতে পারিনি। আলিফটা উজ্জ্বল থাকছে, আলিফের কোনো উচ্চারণ দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমরা বলতেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই যে রব্বি, এই বায়ের সাথে কিন্তু আমি লামের সংযুক্ত করে উচ্চারণ করতেছি রব্বিল আলামিন, ঠিক আছে। এখানে আমি এখানে কিন্তু আলিফের উচ্চারণ কিন্তু হচ্ছে না। আমরা আরেকবার রিসেট করি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ঠিক আছে। এই যে রব্বিল বলতেছি কিন্তু লামের সাথে আমরা লামের একটা আলিফ আছে, কিন্তু সেই আলিফটা কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে না। মানে এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি? আমি বুঝতে পেরেছি। হ্যাঁ জি বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু কুরআন মাজিদে দেখি। হ্যাঁ বুঝি না সাদিদ ভাই, না বুঝতে আমি পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, এটা আমি সমস্যা নাই। হ্যাঁ বুঝতে পারছি, সামনে সাদত এগিয়ে ভাই, যান। হ্যাঁ হ্যাঁ ওই যে জি সূরা ফাতিহার লাইনটা একটু স্ক্রিনে যদি নিয়ে আসতে পারেন, সূরা হ্যাঁ ফাতিহার না লাইনটা। আমি ওইটাই দেখতেছি। হ্যাঁ আমার কাছে ক্লিয়ার, রব্বিল আলামিন, আমি এটাই দেখতে চাচ্ছিলাম। আমার এখানে কুরআন আছে তো অ্যাপস, আমি ওখানে দেখতেছি রব্বিল আলামিন। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। আচ্ছা না, আমার আসলে ভুল হয়েছে। আমার এখানে ছিল এইগুলো। এখানে ছিল ঠিক আছে। হ্যাঁ এখন আমরা দেখতেছি কিনা, এই তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আলিফটাকে উচ্চারিত হচ্ছে। এই যে আলিফটা আমি যেটা দেখাচ্ছি, না না, এখানে তো উচ্চারিত হয় না। আলিফ উচ্চারণ হচ্ছে না, ঠিক আছে। এবং আমরা যদি এটাও দেখি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আর রহিম, এই দুটার মধ্যেও কিন্তু কি আলিফ কিন্তু উচ্চারিত হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ রাইট। এই আলিফটাকে আমরা বলি হামজাতুল ওয়াসল। আচ্ছা, যেটা উচ্চারণ হয় না সেটা হামজাতুল ওয়াসল। যেটা লিখে রাখি একটু ভাইয়া, একটু ওয়েট করুন। হামজাতুল ওয়াসল, সেটা খুব এগুলা আচ্ছা খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য এখন। তারপরও আপনার হচ্ছে যে মানে এটা জেনে রাখা আর কি। আচ্ছা, না এটা হেল্পফুল হয়েছে, বুঝতে সুবিধা হবে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমরা একটু তাহলে এখন ছোট্ট করে একটু রিক্যাপ করি, ঠিক আছে। আমরা এখন পর্যন্ত যেটা শিখছি সেটা হচ্ছে যে কালিমা হচ্ছে যে মানে আরবিতে ওয়ার্ড কে বলে কালিমা, এবং কালিমা হচ্ছে 3 প্রকার। সেটা হচ্ছে যে ইসম, ফাইল, হারফ। ইসম, ফাইল, হারফ। ইসম, ফাইল, হারফ, ঠিক আছে। তারপরে আমরা শিখছি যে ইসমের আন্ডারে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবগুলাই পড়তেছে। ফাইলের মধ্যে ভার্ব,
আর কোনো ভার্ব। নাই। আর আমরা পার্টিকেল তো পার্টিকেলই, ঠিক আছে। এরপর আমরা ইসম চিনার উপায় শিখছি তিনটা, বা তিনটা বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ইসম। এটা হচ্ছে না, প্রথম হচ্ছে ব্যক্তির নাম, কোনো নাম, নেম, সেটা যে কোনো নাম হইতে পারে, নেম। নাম্বার 2 হচ্ছে যে আপনার শুরুতে যদি কোনো কালিমার শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে আমরা নিঃসন্দেহে বলবো এটা হচ্ছে ইসম। 3 নাম্বার বৈশিষ্ট্য আমরা শিখছি সেটা হচ্ছে যে কোনো কালিমার শেষে যদি তানউইন থাকে, অর্থাৎ দুই জেবর দুই জের দুই পেশ যদি থাকে, তখন আমরা সেই কালিমাকে বলবো ইসম, ঠিক আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ আমরা রুল শিখছি আকীদার মতো, সেটা হচ্ছে যে আপনার কোনো কোন ইসমের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে শেষে তানউইন থাকবে না, আর শেষে তানউইন থাকলে শুরুতে আলিফ লাম থাকবে না, তো হয় যে কোনো একটা হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা আমরা রুল শিখছি সেটা হচ্ছে যে যদি কোনো ইসমের শেষে যদি তানউইন থাকে তাহলে সেটা কি বুঝাবে, সেটা আসলে এটা অবশ্য পরে আসতেছি আমরা, তারপর আমি বলি সেটা ইনডেফিনিট বুঝাবে। আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট বা ডেফিনিট ইনডেফিনিট বুঝি না, বুঝি কিনা? নির্দিষ্ট, যেমন দ্য ম্যান, এটা হচ্ছে নির্দিষ্ট, আর এ ম্যান এটা হচ্ছে অনির্দিষ্ট। কোন ইসমের শেষে যদি তানউইন থাকে, অর্থাৎ দুই জেব দুই জে দুই পেশ থাকে, তাহলে সেটি যেটা নির্দেশ করে সেটা হচ্ছে যে ওই ওয়ার্ডটা হচ্ছে যে কি বহু বচন। এক বচন, মানে সিঙ্গুলার। যেমন আমি উদাহরণ হিসেবে যেমন ল্যাপটপে একটু প্রবলেম করে, যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি কিনা, হয়তো একটু দেখতে কষ্ট হচ্ছে, এখন দেখতেছি। সেটা হচ্ছে যে এই যে রসুলুন, এটা শেষে কিন্তু তানউইন আছে, তার মানে এটা সিঙ্গুলার কে বোঝাচ্ছে, অর্থাৎ এটা বোঝাচ্ছে একজন রসুল, ঠিক আছে। এবং এটা অনির্দিষ্ট বোঝাচ্ছে। যেমন আমরা যদি বলি একজন মানুষ, তাহলে কি আমরা এটা কি কোনো কিছু নির্দিষ্ট করতেছি? নির্দিষ্ট করতেছি না, কারণ আমি বলছি একজন মানুষ, সেটা যে কোনো মানুষ হতে পারে, ঠিক আছে। সো এটাকে আমরা বাংলাতে বলি অনির্দিষ্ট। আর যদি ইংলিশে যদি বলি এ ম্যান অর এ বয়, এটাও কিন্তু আপনার হচ্ছে যে অনির্দিষ্ট, ঠিক আছে। ঠিক একইভাবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজেও আপনার নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারটা আছে, সেটা আমরা অ্যারাবিতে আমরা ওয়ার্ডের শেষে মানে এই জিনিসগুলো দিয়ে আমরা বুঝতে পারবো। অর্থাৎ কোন একটা ইসমের শেষে যদি তানউইন থাকে তাহলে আমরা বুঝবো এই ইসমটা হচ্ছে যে অনির্দিষ্ট, ঠিক আছে, এবং এটা দ্বারা একজনকে বোঝাচ্ছে, অর্থাৎ এক বচন বা সিঙ্গুলার বোঝাচ্ছে। যেমন রসুলুন, এটা অনির্দিষ্ট এবং সাথে সাথে এটা কি, এটা এক বচনকে বোঝাচ্ছে, অর্থাৎ একজন রসুল, সিঙ্গুলার, ঠিক আছে। এটুকু পর্যন্ত বোঝা গেল কিনা? সাথে আমি একটু ইন্টারফেয়ার করি আচ্ছা, ছোট করে। সমস্যা নেই। সেটা হচ্ছে মানে তানবিন থাকলেই ইনডিফিনিট, মানে অনির্দিষ্ট বোঝাচ্ছে। তো তানবিন ছাড়া আর কি কি থাকতে পারে সেক্ষেত্রে, এটা যদি একটু বলো, যদিও এটা আউট অফ টপিক আমাদের বর্তমানের, মানে আর কিছু আছে তানবিন ছাড়া যেটা দিয়ে অনির্দিষ্ট বোঝা যাবে? অনির্দিষ্ট বোঝার অনেকগুলা উপায় আছে, তবে অনেকগুলো উপায়ের মধ্যে এটা একটা অন্যতম। প্রধান এটা যে কি কি এগুলাই, মানে মানে এটা তো তানবিনটা প্রধান বলা যায়? মানে অনির্দিষ্টকে আরবি, এটা অবশ্য সামনে আসতেছে, আহ, আচ্ছা আচ্ছা, তাহলে পরেই বলি, সাথে হ্যাঁ, দরকার নেই। সামনে আসতেছে। আহ, অনির্দিষ্টকে বলতেছি আমরা নাকেরা, কারণ এখন বলতেছি না কেন, তার কারণ হচ্ছে যে আমি চাচ্ছি যে আসলে জিনিসগুলো একটু সিকোয়েন্সিয়ালি যদি একটু হয়, হ্যাঁ ঠিক বা আছে ঠিক আছে, হচ্ছে স্টেপ বাই স্টেপই হোক, মানে মনে স্টেপ রাখার বাই স্টেপ। সুবিধার জন্য, যাতে একটু হযবরল না হয়, এ কারণে একটু মানে মনে রাখার সুবিধার জন্য আর কি মানে এটাকে বলে স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করতেছি। ওকে, প্রবলেম নেই প্রবলেম নেই। তবে এটুকু বলি সেটা হচ্ছে যে অনির্দিষ্টকে আরবিতে বলে নাকেরা, ঠিক আছে।
অর্থাৎ অনির্দিষ্ট অ্যারাবিক ট্রান্সলেশন হচ্ছে যে নাকেরা। আর অনির্দিষ্ট হওয়ারও অনেকগুলা কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে কোন একটা কালিমার শেষে যদি তানউইন থাকে তাহলে সেটা হচ্ছে সেটা অনির্দিষ্টতা বোঝায়, এবং সেটা একই সাথে সিঙ্গুলারও বোঝায়, এক বচন। যেমন রসুলুন মানে হচ্ছে যে একজন রসুল, এবং সাথে সাথে এটা হচ্ছে অনির্দিষ্ট। আচ্ছা, এরপরে আমরা হারফুন চেনার মোটামুটি এখন হচ্ছে যে যেটা এটা কি বলে, আমরা আপাতত মনে রাখার সুবিধার জন্য জাস্ট টিপস, সেটা হচ্ছে যে কোনো টু লেটার বর্ণ হলে সেটাকে আমরা বলবো কি, হারফুন। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এই যে কিছু আহ হ্যাঁ, আচ্ছা, এ, আচ্ছা, আমরা মনে হয় এখানে ছিলাম সম্ভবত, এটি ইজাতে ছিলাম, এটাতে ছিলাম। আচ্ছা, এখানে অবশ্য কিছু কোশ্চেন আছে। এখান থেকে কি আপনারা কিছু বুঝতেছেন, মানে কোনো কিছু কি বোঝা যাচ্ছে, না এই জিনিসটা দেখি কি বোঝা যাচ্ছে আপনাদের, কার কি মনে হয়? হ্যালো। হ্যালো ভাইয়া, স্ক্রিনে একটা লেখা আছে, এটা কি আপনি লিখছেন নাকি স্লাইডে লেখা ছিল? যে আলহামদু, হ্যাঁ। এটা এটা হ্যাঁ জি। হ্যাঁ, এটা আমি লিখছি, এটা এখানে না। এটা আচ্ছা এটা আচ্ছা দেখেন। ঠিক আছে। দাও। আচ্ছা, এই মানে এই যে স্ক্রিনে আমরা যেটা দেখতেছি, এটা এখানে যে বিষয়টা, টোটাল বিষয়টা, সেটা সম্পর্কে আপনাদের কার কি মনে হচ্ছে এখানে আসলে, মানে মানে আমি যদি বলি যে একটু শর্টে করে, আপনারা এখান থেকে কি বুঝতেছেন? এখান থেকে মানে এমনি জিজ্ঞেস করা হচ্ছে, অর্থাৎ সে আমি প্রশ্ন যদি করতেছে। বলি যে এটা সম্পর্কে আপনারা এক লাইন বা দুইটা লাইন বলেন, তাহলে আপনারা কি মন্তব্য করবেন, কি কমেন্ট করবেন? এখানে তো প্রশ্ন করা হচ্ছে, মানে সার্ভে টাইপের অনেকটা বলতে গেলে। এখন এটার সাথে কিসের সম্পর্কটা আমি বুঝতেছি না আসলে। সঞ্জিত ভাই। এখানে আসলে জানতে যাচ্ছে আর কি, মানে আমার যে জিজ্ঞেস করতেছে সে আমার বিষয়গুলো জানতে যাচ্ছে, আমি কি করি বা এই বিষয়গুলো। এমনিতে এটার সাথে আরবির কোনো সম্পর্ক আছে নাকি? আচ্ছা, না, এখানে আমি আর যদি বলি, অ্যারাবিক পুরো টোটালি হ্যাঁ, আপনি মাথা থেকে বাদ দেন এখন, জাস্ট আপনি সিম্পলি মানে আমি যদি সিম্পলি যা জানছি সেই হিসেবে বলি, তাহলে এখানে বেশিরভাগ অ্যারাবিক ক্ষেত্রেই আপনার মাথায় আনার দরকার নেই, অ্যারাবিক এখন আমাদের মাথায় নাই। জাস্ট আমরা সিম্পল জাস্ট এখানে কিছু কোশ্চেন আছে র্যান্ডমলি, এবং আপনাকে বললাম যে এখানকে এটা সম্পর্কে আপনি এক দুইটা মন্তব্য করেন, ইম্পর্টেন্ট কিছু, বা এখানে কি ইঙ্গিত। আমরা অনেক সময় দেখি না, মনে করেন যে একটা ইমেজ থাকে, ইমেজ থেকে কিন্তু মনে করেন যে আর্ট দেখে আমরা বুঝি যে এটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি, বাট এরকমই মনে করতে পারেন যে এখানেও কিছু লেখা আছে, যে এখান থেকে কিছু বলেন এখানে কি ইন্ডিকেট করতে চাচ্ছেন, আপনার ধাঁধা বলতে পারেন। আমার সম্পর্কে এখানে মেইনলি যদি বলি, আমার সম্পর্কে ওভারঅল ডিটেলস জানতে চাচ্ছে, শেষ। আচ্ছা, রাহেন ভাই। হ্যালো। হ্যাঁ, হ্যালো রাহেন ভাই। হ্যাঁ সাদত ভাই, হ্যাঁ, সরি ভাই, আমি একটু আউট অফ নেটওয়ার্ক ছিলাম।
আপনারা কন্টিনিউ করেন, অসুবিধা না, আমি এটা পরে ব্যাকআপ করে নিব, আমি ভিডিও দেখে তা আলোচনাটা চালিয়ে যান আর কি। আমি আছি, মাঝখানে 5-6 মিনিট কথা বলতে হয়েছে ফোনে, আচ্ছা আচ্ছা। যেন আমি মিসিং আপনি হয়ে গেছি আর কি। এখন আপনারা ফ্রি? চালিয়ে যান, আমি পরে ওই ভিডিও দেখে আমি পরে কভার করে নিব এটা। ও আচ্ছা, আপনি তাহলে এখন ব্যস্ত? এখন ফ্রি আছি, অসুবিধা নেই। না এখন এখন ফ্রি হয়ে এখন গেছি। ফ্রি আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, না এখানে জাস্ট সিম্পল, এটা হচ্ছে আমি একটা কোশ্চেন করছিলাম, সেটা হচ্ছে যে আপনার এই যে আমরা স্ক্রিনে কিছু কোশ্চেন অ্যান্সার বা কিছু সার্ভে টাইপের কিছু জিনিস দেখতেছি, সো এটা হুম হুম হুম। এই পুরো বিষয়টা আপনার একবার একবার দেখে আপনি কিছু মন্তব্য করতে পারেন। মানে আমরা আমরা সবার কাছ থেকে মন্তব্যটা নিয়েছি, এখন আপনার মন্তব্যটা নেওয়ার বাকি ছিল সেটাই। আচ্ছা আচ্ছা। মানে আপনার কি মনে হয় এখানে যেখানে এখানে আপনার কোনো ইম্পর্টেন্ট কিছু কি দেখতেছেন কিনা, বা এটা দেখে আপনার কি মনে হচ্ছে? আমরা অনেক সময় দেখি না, মনে করেন যে একটা ড্রয়িং ড্রয়িংস আছে, ড্রয়িং এর পিছনে কিছু ড্রয়িং গুলো দেখে আমরা এটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি অনেকটা আমরা অনুমান করার চেষ্টা করি। এটাও অনেকটা এরকমই মনে করেন যে আপনার সামনে একটা কোশ্চেন আনসার কিছু আছে, সার্ভে টাইপের কিছু একটা আছে, আপনি কিছু বুঝবেন যেটা হুম হুম। হচ্ছে মানে এটা মেটাফোর কি, বা মেটাফোর যদি থাকে, বা কোনো কিছু আপনার ধাঁধাও বলতে পারেন যে কিছু যদি থাকে, বা আপনি এটা সম্পর্কে একটা দুইটা লাইন বললেন, মন্তব্য করলেন পুরো বিষয় সম্পর্কে। এখানে তো মোটামুটি এগুলো নিজের ব্যাপারেই আহ জানার ইয়ে আর কি প্রশ্নগুলো। Are you a house owner? Apparently you are unemployed. English. আচ্ছা, আরেকটা আমি কথা সেটা হচ্ছে যে আমার এখানে শো করতেছে 9 মিনিট। এখন আপনারা যদি চান তাহলে আমি হয়তো এরপর আরেকটা সেশন করতে পারি, যদি আপনারা যদি ফ্রি থাকেন। আর যদি ফ্রি না থাকেন তাহলে সেক্ষেত্রে 9 মিনিট পরে আমরা এখানে স্টপ করবো। আচ্ছা, সঞ্জিত ভাই কি বলেন? সামি ভাই? আমি সেশন স্টার্ট করতে তো সমস্যা নাই, আমি কখন ঘুমাই যাই সেটাই প্রবলেম। তার মানে আপনি ইয়ার মধ্যে মাঝ পথে থেমে যেতে পারি আর কি, এতটুকুই বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমরা তাহলে কি বলেন রায়হান ভাই, সামি? আমার তো আসলে একটু 10টা থেকে একটু প্রবলেম আর কি, 10টার পর থেকে হয়ে যায়। আমি আচ্ছা এই তো, নয়ের পক্ষে আর কি। ও তাহলে যেহেতু তাহলে মোটামুটি দুজনেই প্রবলেম, তাহলে আমরা আর হাতে আছে 8 মিনিট, আমরা এই 8 মিনিট নষ্ট না করি, ঠিক আছে? আচ্ছা, এখানে ঠিক। আসলে মূলত যেটা বিষয় আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছি, কিন্তু এখানে আমি প্রথমটা যদি বলি, আর ইউ মেল এন্ড ম্যারিড, আর ইউ ওভার 65 ইয়ার্স অফ এজ অফ টিন, আর ইউ সিঙ্গেল এমপ্লয়েড, আমরা দেখি প্রতিটা জিনিসে দেখি এখানে কিন্তু কিছু অসামঞ্জস্যতা আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরেন এখানে বলছে আর ইউ মেল অর ম্যারিড, ঠিক আছে? মেলের সাথে মেরিড, এটার কি এই দুটো অপশনের কি কোনো ম্যাচ করে? ম্যাচ করে না। তারপর আমরা মানে হ্যাঁ। নিচে দেখি আর ইউ সিঙ্গেল অর এমপ্লয়েড। আমি একজনকে কোশ্চেন করলাম, ধরেন আপনাদের কাউকে আমি জিজ্ঞেস করলাম যে আমি আর ইউ সিঙ্গেল অর এমপ্লয়েড, তো আমার কোশ্চেনের সাথে আর অপশনের কি কোনো এখানে দুইটা অ্যান্সারই হ্যাঁ হতে পারে, সিঙ্গেলও হতে পারে আবার এমপ্লয়েডও হতে পারে। আচ্ছা, এর মানে হচ্ছে এটা মানে আমার কোশ্চেনের অপশন গুলোর মধ্যে অসামঞ্জস্যতা আছে, এক্স্যাক্টলি, ইররিলেভেন্ট আর কি। এক্স্যাক্টলি আমি এটাই আচ্ছা বলতে আচ্ছা। হ্যাঁ চাচ্ছি। হ্যাঁ। আমি হয়তো কোশ্চেনটা আমার করা উচিত ছিল এভাবে হুম, যে আর ইউ সিঙ্গেল অর ম্যারিড, সেই জায়গায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ঠিক হুম, আছে। কোশ্চেন হুম, করতেছি আর ইউ সিঙ্গেল অর এমপ্লয়েড, ঠিক আছে? হুম, অর্থাৎ হুম, এখানে কিন্তু অপশনের মধ্যে কিছু অসামঞ্জস্যতা আমরা দেখতে পাচ্ছি কিনা, ঠিক আছে? হুম, 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 আচ্ছা, এখন আহ, আপনারা দেখেন, এখন ঠিক আছে কিনা? হুম, হ্যাঁ হুম। এখন ঠিক আছে। হ্যাঁ, এখন এখন ঠিক আছে এখন সবকিছু। কিন্তু ঠিক আছে, এখন সবকিছু ঠিক আছে। আর ইউ মেল ফিমেল, এখন সবকিছু কিন্তু ঠিক আছে। এখন এখন প্রশ্ন করতে পারেন যে কেন এই জিনিসটা দেখা দেয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যে আপনার আমরা যে
আমরা এখন প্রথমে বলবো আমরা ইসমের আমরা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? এবং জেনে রাখা ভালো, ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে চারটা। কয়টা? চারটা। চারটা। হ্যাঁ, চারটা। এখন এই চারটা বৈশিষ্ট্য, ঠিক আছে, ওখানে যেরকম মেইলের সাথে ফিমেল, আর ইউ মেল অর ফিমেল, আর ইউ এটাকে কি বলে, যাই হোক, এখানে যে অপশনের যে অসামঞ্জস্যতা ছিল, ঠিক এরকম এই যে চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্যগুলো একটা একটার সাথে আমরা ম্যাচ করতে পারবো না, চারটা আলাদাভাবে আমাদের স্টাডি করতে হবে। আমি কি বুঝতে পারছি? মানে ওখানে যেটা আরেকবার বল শাহাদাত। হ্যাঁ, ওখানে যেটা ছিল যে অসামঞ্জস্যটা আমরা দেখছি, সেটা হচ্ছে যে কি, আর ইউ মেল অর ফিমেল, সরি, আর ইউ মেল অর ম্যারিড, আর ইউ ফিমেল অর আনএমপ্লয়েড। অর্থাৎ এখানে অপশনের সাথে কিছু অসামঞ্জস্যতা ছিল না, ছিল কিনা? জি। ঠিক সেরকম এই যে ইসমের চারটা বৈশিষ্ট্য আছে। যেমন এখানে আমরা দেখতেছি স্ক্রিনে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ডেফিনিট ইনডেফিনিট, ঠিক আছে? এরপর সামনে আমরা আসবো, ধরেন যে সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে যে জেন্ডার, অর্থাৎ ম্যাসকুলিন ফ্যামিলি, ঠিক আছে? ওখানে যেরকম অপশন যেরকম ভুল ছিল, আর ইউ মেল অর ম্যারিড, ঠিক আছে, এটা করা যাবে না, আমাদের করতে হবে আর ইউ মেল অর ফিমেল, ঠিক আছে? ঠিক সেই রকম এই ইসমের এই বৈশিষ্ট্যগুলোতেও আমাদেরকে এভাবে মাথায় রাখতে হবে যে আর ইউ ডেফিনিট অর ইনডেফিনিট, কিন্তু এটা হবে না আর ইউ ডেফিনিট অর ম্যাসকুলিন। বুঝা গেছে? জি। মানে আমরা এভাবে, কারণ এটা অনেক সময় আমাদের মানে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় কি করি, সেটা হচ্ছে আমরা মিক্স আপ করে ফেলি, অর্থাৎ ডেফিনিট ইনডেফিনিটের সাথে জেন্ডার মিক্স করে ফেলি, যার কারণে আমাদের মনে রাখতে কিন্তু অসুবিধা হয় এই টার্মস গুলো, ঠিক আছে? এর জন্য সবসময় আমাদের এভাবে ডেফিনিট ইনডেফিনিট ম্যাসকুলিন ফেমিনিন, ডেফিনিট ইনডেফিনিট এটা একটা বৈশিষ্ট্য আলাদা পার্টিকুলার, ঠিক আছে? ম্যাসকুলিন ফেমিনিন এটা হচ্ছে আলাদা বৈশিষ্ট্য। এরপরে সামনে আমরা কিছু আরো পড়বো, বিআইএনজি, নাম্বার পড়বো, সিঙ্গুলার, প্লুরাল, ডুয়াল, এগুলো হচ্ছে একটা বৈশিষ্ট্য। তারপর অ্যারাব পড়বো, এরকম কিছু বৈশিষ্ট্য আছে। আমি বুঝতে চাচ্ছি এই বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু কি পার্টিকুলারলি একটা একটা থেকে কি আলাদা, এগুলোর সাথে আমরা একটার সাথে একটা ম্যাচ মানে মিক্স করব না। প্রথম বৈশিষ্ট্য ডেফিনিট ইনডেফিনিট, এটা একটা আলাদা ক্যাটাগরি। সেকেন্ড বৈশিষ্ট্য নাম্বার মানে জেন্ডার, সেটা হচ্ছে ম্যাসকুলিন ফেমিনিন, সেটা হচ্ছে আলাদা ক্যাটাগরি। এরপরে নাম্বার আসবে, এরপরে আসবে অ্যারাব আসবে, ঠিক আছে? এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা একটা বৈশিষ্ট্য মোটামুটি হালকা ওভারভিউ করে শেষ করে দিব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আমরা মোটামুটি সবাই জানি ডেফিনিট মানে হচ্ছে যে এটা হচ্ছে যে নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে হচ্ছে যে অনির্দিষ্ট, যেটা জানা নেই। হ্যাঁ, অনির্দিষ্ট, যেটা জানা নেই, ঠিক আছে? এটা নতুন করে কিছু বলার নেই। দ্য ম্যান, এ ম্যান। আচ্ছা, এখানে যেটা বলা উচিত যে ওই যে আমি বললাম যে এ ম্যান ইনডিফিনিট, অর্থাৎ কোন একটা ইসমের শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা হচ্ছে কি সিঙ্গুলার, এবং সেটা হচ্ছে কি ইনডিফিনিট, অর্থাৎ অনির্দিষ্ট, ঠিক আছে? ঠিক অপোজিট, কোন একটা ইসমের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেটা হচ্ছে কি ডেফিনিট, অর্থাৎ এই আলিফ লামটাকে আমরা এটার ইকুইভ্যালেন্ট ইংলিশ ওয়ার্ড হচ্ছে যে দা, আর তানবিনের ইকুইভ্যালেন্ট ইংলিশ ওয়ার্ড হচ্ছে এ, যেটা আমরা স্ক্রিনে দেখতেছি। অর্থাৎ দা, এটা ইংলিশ মানে আলিফ লামের ইংলিশ ইকুইভ্যালেন্ট ওয়ার্ড হচ্ছে দা, আর তানবিনের ইংলিশ ইকুইভ্যালেন্ট ওয়ার্ড হচ্ছে এ। অর্থাৎ শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে আমরা বলবো কি সেটা নির্দিষ্ট, দা মানে সেটা হচ্ছে ডেফিনিট, নির্দিষ্ট, মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। হ্যাঁ, যেমন আর রজুলু, রজুলুন শব্দের অর্থ হচ্ছে যে ম্যান, কিন্তু তার শুরুতে যখন আলিফ লাম আসছে তখন সেটা নির্দিষ্ট হয়ে গেছে, তখন সেটা শুধু ম্যান থাকে না, আর রজুলু তখন হয়ে গেছে দা ম্যান, ঠিক আছে? এখন এই আর রজুলু
জায়গায় আমি আলিফ লাম সরিয়ে যদি আমি শেষে যদি তানউইন করে দিই, অর্থাৎ রুজুলুন করে দিই, তখন সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি এ ম্যান। ঠিক আছে, বুঝছি। তা আমরা দেখতেছি একটা ইসমের শুরুতে আলিফ লাম তানউইন এইসব চেঞ্জ করার মাধ্যমে আমরা ইসমটাকে আমরা ডেফিনেট ইনডেফিনিটে কনভার্ট করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা। আর এটা হচ্ছে যে একটা গেল, তারপরে হচ্ছে আপনার লাস্ট 1 মিনিট তাতে শেষ করি। সেটা হচ্ছে যে নির্দিষ্ট হওয়ার আরেকটা রুলস হচ্ছে যে নেম। তাহলে আমরা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে নির্দিষ্ট, এটাকে আরবিতে বলে, নির্দিষ্টকে আরবিতে বলে মারেফা, আর অনির্দিষ্টকে বলে নাকেরা। নাকেরা তো মারেফা হওয়ার দুটো উপায়, সেটা হচ্ছে যে হয় শুরুতে আলিফ লাম থাকবে, অথবা শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেটাকে আমরা বলবো মারেফা বা মারেফা। নির্দিষ্ট।